মা বাবা সবাইকে প্রণাম। আজকের বিষয় রাষ্ট্রধর্ম। এখন সারা পৃথিবী জুড়ে একটা অদ্ভুত টার্মোয়েল চলছে, একটা নেগেটিভ টাইপের রাষ্ট্রীয় উত্তেজনা চলছে সারা পৃথিবী জুড়ে। কয়েকটি দেশ যুদ্ধে মেতে আছে বা যুদ্ধের আশঙ্কায় নানা রকম বাকযুদ্ধ বা মিডিয়া ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া যুদ্ধ করছে, ট্রেড ওয়ার্স চলছে। তো রাষ্ট্রকে আমরা সাধারণভাবে যেটা বুঝি সবাই, হচ্ছে রাষ্ট্র মানে হচ্ছে দেশ বা জাতি। কিন্তু এখন একটা দেশে একরকম জাতি থাকে না, আর রাষ্ট্র ধর্মের ব্যাপারে কারো বেশি উৎসাহ নেই। একজন আরেকজনকে, একটা পার্টি আরেকটা পার্টিকে ছোট দেখাতে পারলেই তারা পলিটিক্সে উতরে যায়। পলিটিশিয়ানদের মান খুব কমে গেছে, খুব, মানে একটু যে বিবেকশালী, যে চরিত্রবান, যে জাজমেন্টও করে না, সে ওইটা এড়াতে পারবে না। তাদের কথা বার্তা, একজন আরেকজনের সম্বন্ধে মন্তব্য, এবং যখন দায়িত্ব নেওয়ার কথা সেই সময় পিছিয়ে যাওয়া, একেবারে দায়িত্ব নেয় না সেটাও না, সরকার পক্ষে যারা থাকে তারা হয়তো দায়িত্ব নেয়, দায়িত্ব নিলেও সেটা টাকার জোরে, মানুষের জোরে চালাতে চায়। সেলফলেস রেসপন্সিবিলিটি যেটা, সেটা খুব একটা দেখা যায়। আমি এটা বেশি ডেসক্রাইব করতে চাই না, কারণ এগুলো অনেকেরই জানা আছে। এটার থেকে বেরোনো কিভাবে? আমরা ঠাকুরের কাছে এসেছি এই জন্যে যে বাইরের, এটা তো সত্য, বাইরের সব ফ্যাক্টর, সব কেন, প্রায় কোনো ফ্যাক্টরই আমরা বিশেষ করতে পারি না, নিয়ন্ত্রণে রাখতে পারি। কিন্তু আমাদের ভেতরের বুঝটাকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারি, ভেতরের ভাবগুলোকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারি, সেটা আমাদের একটা হাইয়ার কোয়ালিটি অফ লাইফ দেয়। তাহলে হয় কি, একটা রাষ্ট্রে যদি বেশ কিছু বুঝদার মানুষ থাকে, শান্ত মানুষ থাকে, তাহলে তার প্রভাবও রাষ্ট্রে গিয়ে পড়ে। যদি না রাষ্ট্র একেবারে যুদ্ধ বিধ্বস্ত বা দুর্ভিক্ষ বিধ্বস্ত এরকম কিছু হয়ে গিয়ে থাকে, রাষ্ট্রে যদি মোটামুটি অনাটন, অনটন, অনশন আর দুষ্প্রভাব, অরাজকতা, এগুলো যদি খুব বেশি না থাকে, মোটামুটি ফাংশনাল যদি থাকে একটা নেশন, একটা রাষ্ট্র, তাহলে সেখানে অন্তত একটা লাইফ চ্যালেঞ্জের মধ্যে দিয়েও, দুঃখ টুক্ষর মধ্যে দিয়েও একটু উন্নত মানে কাটতে পারে। সেজন্যই আমরা ঠাকুর ধরেছি। তো আমাদেরও একটা রাষ্ট্র আছে, আমাদেরও একটা সৎসঙ্গীদের একটা জাতি আছে। এই জাতিতে সবাইকে উত্তীর্ণ করা এবং যতটা পারা যায় আনকন্ডিশনালি, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা যে ঠাকুরের এত বিভাগের বাণী পড়ি, চরিত্রগত করার চেষ্টা করি, সেটার উদ্দেশ্য একটাই, জীবন বৃদ্ধির সুস্থি আনা।
to imbibe well-being into life and becoming, into existence and becoming. কারণ কি? কারণ এক্সিস্টেন্সের একটা গুণ আছে, সেটা হচ্ছে আনন্দময়তা। সচ্চিদানন্দ তো এক্সিস্টেন্স। এই যে আনন্দময় ভাবটা, এইটা বাহ্যিক অভাব, অনটন, অরাজকতার উপর অত ডিপেন্ড করেন। এটা আন্তরিক তৃপ্তি, শান্তি, সুস্থি, ইষ্টকেন্দ্রিকতা, তার উপর বেশি ডিপেন্ড। এটা যদি বিশ্বাস না করি আমরা, উপর শুধু এই সৎসঙ্গের সময় এই যদি শুনি আর চরিত্রে আনার যদি আগ্রহ না থাকে, তাহলে আমাদের রাষ্ট্র ধর্ম পালন হচ্ছে। আর চরিত্রে আনার জন্য আমি প্রথম যেটা বলি, যে মানুষ যে পাল্টায় তার প্রধান ইয়ে হচ্ছে অনুসন্ধিৎসা এবং বিবেক। তার থেকেই অনুকম্পা, প্রেম এইসব আসে। অনুসন্ধিৎসা না ছাড়লে পেটের জ্বালায় এদিক ওদিক প্রাণীর মতো ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। অনুসন্ধিৎসাই আন্তরিক দারিদ্র্যকে শেষ করতে পারে। রাষ্ট্র ইষ্টযুক্ত করতে পারে। অনুসন্ধিৎসা, সেলফ এনকোয়ারি। আমাদের যে নিঃস্বার্থ একটা সেলফ আছে, নিঃস্বার্থ আমি আছে, সেটা যত খুঁজে বের করা যায় তত চরিত্র উন্নত, তত মানুষগুলো ভালো হয়, তত অ্যাংজাইটি কম হয়, তত শান্তি সুস্থি বাড়ে। এইটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য একটা রাষ্ট্রে। তো ঠাকুর কি বলছেন? ঠাকুরের মুখ থেকেই শুনি। ঠাকুর বলছেন, সত্তা ধৃতিকে যা পালন, পোষণ ও পূরণ করে তাই পূর্তনীতি বা রাজনীতি। ঠাকুরের যেই শব্দগুলো রিপিট হয়ে যাচ্ছে, সেই শব্দের সেন্সিটিভিটি কমাবেন না। যেটা তো ঠাকুর বলেই থাকেন, লালন পালন পোষণ পূরণ, সেন্সিটিভিটি কমাবেন না। আমি জানি যারা সেন্সিটিভিটি কমিয়ে ফেলে, সেন্সিটিভিটি কমানোটাও একটা অবশ হয়ে যাওয়ার মতো। যেই শব্দগুলো ঠাকুর রিপিট করেন, বরং ওই শব্দগুলোর প্রতি সেন্সিটিভিটি বাড়াতে হয়। সেগুলো বাড়ালে অনেক লাভ আছে। বেশি বয়সে খুব শার্প থাকবেন, এটা তো একটা দরকারি। কারণ মানুষের জীবনে আসেই জরা ব্যাধি, মৃত্যু কেউ এড়াতে পারে না। তো রাষ্ট্র ধর্মতেও তাই বলছেন ঠাকুর, সত্তা ধৃতিকে, সত্তার ধর্মকে যেটা পালন পোষণ পূরণ করে, সেটাই আসল রাজনীতি, রাষ্ট্রনীতি বা পূর্তনীতি। খুব সুন্দর বাণীটা। যদি এটার এসেন্সটা নেওয়া যায়, তাহলে এটা একটা মানে বড় ফিলসফি আর কি। স্বয়ের ছন্দায়িত স্বয়ের ছন্দায়িত ধৃতি পোষণী অনুচরণই হচ্ছে স্বাধীনতা। ছন্দায়িত, ওখানে ছন্দ থাকবে, ইচ্ছাময়তা থাকবে। ছন্দ মানে ইচ্ছাময়তা, ফ্রি উইলের রাইট ইউজ। আমার একটু গলায় ব্যথা আছে আজকে, ক্ষমা করবেন। স্বয়ের ছন্দায়িত ধৃতি পোষণী অনুচলনই হচ্ছে স্বাধীনতা। ধৃতি হচ্ছে ধরে থাকা বা ধর্মে থাকা।
কিন্তু সেটা রিদম থাকতে হবে, সেটাই ইচ্ছা শক্তির প্রকাশ থাকতে হবে। বুঝতে পারছেন? স্ব মানে নিজে, নিজের মূল স্বভাবে, স্বরূপ, আমাদের স্বরূপ যে অরিজিনাল ট্রু নেচার, when that manifests rhythmically, রিদমিক্যালি না থাকলে ছাড়া ছাড়া এর মধ্যে সঙ্গীত আসলো না, সৌন্দর্য আসলো না। সৌন্দর্যহীন জিনিস মানুষ বেশি বেশি দিন পছন্দ করতে পারে না, সে যেই টেম্পারামেন্টের মানুষই হোক না। সেটাকে স্বাধীনতা বলছেন। অর্থাৎ যে আচরণের স্বধারণ পালনী চলনে অবাধ হয়ে চলতে পারে, এই অবাধতার কিন্তু নিয়ন্ত্রণে, শৃঙ্খলার মধ্যে থেকে অবাধতা। যেমন গান করতে গেলে যেই অবাধতা লাগে, গানে তো কোনো বাধা নেই, কিন্তু সুরে থাকতে হবে, তাই না? আরেকটা কথা, যেটাকে মানুষ টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা করে, রাষ্ট্রীয় অর্থনীতি করে আজকাল মানে ছোটখাটো এই আমেরিকা সবাইকে শায়েস্তা করে বেড়াচ্ছে, ট্রেড ট্যারিফ ইনক্লুডিং আমার আমার যে দুটো দেশ, কানাডা আর ভারত, তাদেরও। কিন্তু অর্থনীতি ইজ নট দ্য আলটিমেট থিং ইন এ নেশন, ইটস নট দি আলটিমেট রিয়ালিটি অফ এ নেশন। অর্থনীতি নয় নিয়ন্ত্রক সত্তা, সত্তা জীবন বর্ধনার, জীবনদীপ্ত সত্তাই কিন্তু অর্থনীতির তন্ত্রসার। বরং উল্টো, যত মানুষ হেলদি হবে, নন ডগম্যাটিক হবে, অবাধভাবে নিয়ন্ত্রিত স্বাধীনতা, যাতে ছন্দায়িত ভাবে উদ্ভিন্ন হয়ে উঠতে পারে, সেটাকেই অর্থনীতি। মানে এইখানে অর্থের মানে মূল অর্থ, মিনিংফুলনেস রাদার দ্যান মানি। বলছেন মিনিংফুলনেস অফ লাইফ ইজ ট্রু ইকোনমিক্স। জীবন যেন অর্থপূর্ণ হয়, সার্থক হয়, সবার জীবন। অনুশ্রুতির 3rd ভলিউমের 20, আগের দুটো সংজ্ঞা সমীক্ষার বাক্য। ঠাকুর বলছেন রাষ্ট্রধর্মের প্রথম কথা হচ্ছে পরস্পরের দীপন পূরণ, স্বার্থে গাঁথাই ভ্রাতৃপূরণ, ফ্র্যাটার্নিটি, একে অপরের ইন্টারেস্ট, একজন একজনকে উজ্জ্বল করে তোলা। কি সুন্দর রাষ্ট্রের আইডিয়া ঠাকুরের। যে তুমি আমাকে উজ্জ্বল করে তোলো, আমি তোমাকে উজ্জ্বল করে তুলি। তার মধ্যেও আবার দেখতে হয়, আমি যেন আমার দিকটা দিয়ে শুরু করি, তুমি কতদিন করবে তারপরে আমি করব, ও এইটার মধ্যে কোথাও স্বার্থ লুকিয়ে থাকে বা অজুহাত লুকিয়ে থাকে। এগুলো শুধু ভালো কথা তা না, এগুলো আচরণীয়। ঠাকুর যেটা করেছিলেন হিমায়তপুরে বা দেওঘর সৎসঙ্গ, ঠাকুরের কাছে তো রাশি রাশি কুবেরের ধন ছিল না, ঠাকুর তো গড়ে তুলে দেখিয়েছেন যে কিভাবে গড়ে তুলতে হয়। সৎসঙ্গীদের যে নেশনটা, এই নেশন অর্থে আমি কোনো আলাদা নেশন বলছি না, তো ভারতীয় বা গ্লোবাল নেশনই। সুখ ভাব প্রধান, আনন্দ ভাব প্রধান, পরস্পরের দীপন পূরণ, ওই আনন্দ ভাব প্রধানটাই হচ্ছে দীপন পূরণ। কিভাবে আনন্দ আসে আমার ভাইয়ের, ছোট্ট ছোট্ট নীতির চলন, দূরদৃষ্টি অনুপাতি, ছোট্ট কাজের মধ্যে দূরদৃষ্টি থাকতে হবে। ভারতের এখন যে প্রধানমন্ত্রী, তার অনেকটা দূরদৃষ্টি আছে। সে প্রায়, বিশেষ করে মায়েদের বাইরে
পায়খানা করতে যাওয়া, ইয়ে টিয়ে শৌচ করতে যাওয়া, এগুলোতে তো খুব একটা স্ট্রেসের মতন ছিল। আমাদের জন্য এটা কি কম স্ট্রেস ছিল? সেগুলো প্রায় বন্ধ করে ফেলেছে। ছোট্ট নীতি একটা। এখন যেই ছোট্ট ছোট্ট নীতিগুলো ব্যবহার করছে, এটার মধ্যেও দূরদৃষ্টি আছে। তো আমার তাহলে কি, আমি তো একটা অত বড় নাগরিক না, ওইটা মনে করাই ভুল। ওই ধরনের জাজমেন্ট, ঈশ্বরের চোখে কে বড় কে ছোট সেটা প্রথমে বুঝতে হয়, তারপরে অবাক হয়ে যেতে, আরে আমিও তো ছোট না আমার বাবার চোখে, তাহলে আমি আমার ভূমিকাটা করি না কেন? আমার জীবনটাই যেন আমার ভূমিকা হয়, আমার ভূমিকাটাই যেন আমার জীবন হয়। ছোট্ট ছোট্ট নীতির চলন, দূরদৃষ্টি, অনুপাত, ইষ্টানুগ এক প্রাণতা, গড়েই কালে মহান জাতি। এই এক যে ইউনিটি, ইষ্টানুগর ইষ্টকেন্দ্রিকতার প্রধানই হচ্ছে ইউনিটি। ইন্টার সৎসঙ্গী, দুজন সৎসঙ্গী, পাঁচজন সৎসঙ্গীর মধ্যে কেন্দ্রিকতা কোনটা? ইষ্টকেন্দ্রিকতাই তো, নাকি? সেরকম জাতির মধ্যে, জাতিও যদি ইষ্টানুগ হয়, কিসে মঙ্গল হয় পুরো জাতির? আর ছোটখাটো ব্যাপারে অন্যান্য সম্প্রদায়ের ভুল ধরা, ইয়ে করা, সেসব, এইটা, এটা মাইনরিটির মধ্যেও যেমন এসে গিয়েছে, মেজরিটিতে তো আছেই। তো ওইগুলো কি হয়, দূরদৃষ্টি, অনুপাত, ইষ্টানুগ এক প্রাণতাকে একটু বিধ্বস্ত করে। তো সুতরাং সাবধান। এটা অনুশ্রুতি ভলিউম 1-এর রাষ্ট্রধর্ম চ্যাপ্টারের 23 নম্বর মান। ধর্ম যেথায় বাঁচা বাড়ায়, মুখর চলায় বীর্যবান। বিং এন্ড বিকামিং লাগেই, কারণ মানুষ, বেশিরভাগ মানুষ একটা কিছু কনসিকুয়েন্স দিয়ে তার সত্যতা ইয়ে করে। একজন খুব চরিত্রবান কিন্তু জীবনে খেতে পেল না, হরিশ্চন্দ্রকে মানুষ অ্যাপ্রিসিয়েট করতে পারে না, কারণ উনি যেই কাজটা করেছিলেন সেইটা মানুষ, অথচ উনি সম্পূর্ণ সাধু ছিলেন, অত বড় রাজা, সবকিছু দিয়ে নিজে শ্মশানে ডোমের কাজ করতেন। কিন্তু আমরা হরিশ্চন্দ্রকে বেশিরভাগই পুরুষোত্তম বলি না। বিকামিং এর একটা ইয়ে রয়েছে। ঈশ্বরও যখন নরদেহে আসেন, সরৈশ্বর্য বিকামিং নিয়ে আসেন। সরৈশ্বর্যটা বিইং এর নেসেসারি পার্ট না, বিকামিং এর নেসেসারি পার্ট। হ্যাঁ, বাঁচা বাড়া, বাড়ায়, বাড়া ছাড়া ব্রহ্ম ধর্ম আমরা অনুভব করতে পারি না। ধর্ম যেথায় বাঁচা বাড়ায়, মুখর চলায় বীর্যবান। ঠাকুর বলছেন বিইং বিকামিং দুটোই ধর্ম নীতি। তারই জানিস একটা নেশন গ্রো করছে, হ্যাঁ সেটা ইকোনমিক্সও। এখানে ইকোনমিক্স এর আমি লিটারাল মানে নিচ্ছি, টাকা পয়সার সম্পদেও বাড়বে, কিন্তু সব থেকে বড় কথা, ভাবে বাড়বে, বৃত্তি নিয়ন্ত্রণে বাড়বে, শান্তিতে, আনন্দে, তৃপ্তিতে বাড়বে। ধর্মনীতি তারই জানিস, রাজনীতিও তাই ধীমান। তার মানে রাজনীতি মেধাপূর্ণ হওয়া দরকার। রাজনীতি, রাজনীতিবিদদের কথাবার্তা শুনলে আপনার মাঝে মাঝে যে শান্ত তারও একটু বিরক্তি আসতে পারে। সেটা বলছেন সেটা রাজনীতি। রাজনীতি ধীমান সব সময়। একটি ভাষা, চলন বলন, দ্রষ্টা নেতা, এক যেথা। এই ভাষাটা লিটারাল ভাষা নয়, এটা হৃদয়ের ভাষা। এক কালচার, কালচারাল ল্যাঙ্গুয়েজ, অ্যানথ্রোপোলজিক্যাল কালচারাল ল্যাঙ্গুয়েজ। ভারতীয়দের ভাষা তো 26টা তো মেন ভাষা, কিন্তু কালচার এক। রামকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে, সদ্গুরুকে নিয়ে আমরা এখনো
চলছি, খুব ভালোভাবে চলতে পারছি কিনা সেটা মাঝে মাঝে সমীক্ষা করে দেখা দরকার। খুব ভালোভাবে চললে আরো ভালো। একটি ভাষা চলন বলন দ্রষ্টা নেতা এক যেথায়, শক্তি সেথায় উপচে চলে বোধ সমৃদ্ধি বিজ্ঞতায়। এখানে এক মানে কেন্দ্রায়িত হওয়া, ইউনাইটেড হওয়া, একদিকে মুখ যেন সবার থাকে। তার মানে ভ্যারাইটি নেই বা বোরিং তা না, সেরম না। ডিফারেন্স থাকবে, বৈচিত্র্য থাকবে, কিন্তু ডাইভার্সিটি বা বিচ্ছিন্নতা থাকবে না, বিরক্তি থাকবে না। অনুরক্তিপূর্ণ শক্তি সমৃদ্ধি, বোধ সমৃদ্ধি, বিজ্ঞতা, সেটাকেই ঠাকুর বলছেন একটি ভাষা চলন বলন দ্রষ্টা নেতা নেতা আগে যেথায়, সেই রকম রাষ্ট্রের কথা বলছেন। তাহলে এ পর্যন্ত আমরা কি বললাম? ঠাকুর বলছেন একটা রাষ্ট্র যখন তৈরি হয়, রাষ্ট্রের মধ্যে ডিফারেন্স এন্ড ভেরিয়েবিলিটি, ভেরিয়েশনস এবং মানুষের যে আলাদা আলাদা নেচার, সেগুলো থাকবেই। কিন্তু একভাবে সকলে যদি এক কেন্দ্রিক হয়ে ধারণ পালন পোষণে, সত্তার ধারণ পালন পোষণটাই যে রাষ্ট্রধর্ম, সত্য ধারণ, সত্তা জীবনগুলো যেন বিইং এন্ড বিকামিং এ উচ্ছল হয়ে। তো নতুন কি বলছেন? নিশ্চয়ই নতুন বলছেন, নতুনও বলছেন এবং পূর্বপুরুষের চৈতন্য ধারা নিয়েও বলছেন। অনেক সময় রিডিসকভারিটাও নতুন। অশোক কিরকম চন্ডাল ছিলেন প্রথম দিকে, তো যখন যেই ইষ্টপ্রাণ হয়ে উঠলেন, অমনি দেশের, তখন প্রায় 1.5 সেঞ্চুরি অশোকের পরে, খুব ভালো গিয়েছে, কত বড় সাম্রাজ্য তৈরি করেছে। এই ঠাকুরের বাণী যেরম লেখা আছে, এরম লেখা থাকতো অশোক, জায়গায় জায়গায় জায়গায়। মানুষ আদর্শ উদ্বুদ্ধ ছিল, প্রত্যেকটা মানুষ বোধি বৃদ্ধি সম্পন্ন সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করে। এক ভাষারই রকম ফেরে, একই রীতির ধাঁচ বিশেষ, খাদ্য জলে যেথায় গজায় সেই মাটিতেই তাদের দেশ। ওই একতার ব্যাপার এখানে, যে তার মানে ভ্যারাইটি থাকবে না, কমপ্লিমেন্টারি লজিক থাকবে না, কমপ্লিমেন্টারি আইডিয়াস থাকবে না, চ্যালেঞ্জ হবে না। একটা মানুষকে, একটা মানুষ আর একটা মানুষকে একটা পজিটিভ আইডিয়া নিয়ে চ্যালেঞ্জ করবে না, পজিটিভ স্পিরিটে চ্যালেঞ্জ করবে না, তা কিন্তু না। সেগুলো সব হবে, কিন্তু একতার মধ্যে হবে সেটা। আর রীতি, কালচার, ইন্দোনেশিয়ায় সনাতন কালচার নেই, সনাতন ধর্ম, মানে ইসলাম কালচার আছে, কিন্তু রাষ্ট্রধর্মের অনেক কিছুই ওখানে সনাতন, যেটা তাদের বোঝা যায় ওরা কনভার্টেড। আর বিশেষ ওখান থেকে আপনি কখনো টার্মোয়েলের খবর পাবেন না। মালয়েশিয়াও তাই। কিন্তু ইন্দোনেশিয়া একটা একটা ভালো এক্সাম্পল। কালচারটা হিন্দু কালচার,
কিন্তু ওই এক ভাষারই রকম ফেরে একই রীতির ওইটার খানিকটা আছে। ওই নিয়ে তো দেশ, ওই নিয়ে তো রাষ্ট্র। এইবারে রাষ্ট্রের নেতা কেমন, সেটা ঠাকুর নেগেশনে এবং অ্যাফার্মেশনে দুই ভাবেই বুঝিয়েছেন। কেমন হবে না আর কেমন হবে। লোক পুরন উপেক্ষী যে গণ্ডি স্বার্থ ধরে, শিষ্ট নেতা নয় সেজন, নকল হয়েই মন। এইটা একটা জেনারেল ক্রিটিসিজম এখন পুরো ওয়ার্ল্ডের লিডারশিপের, ওই গণ্ডি স্বার্থ, ওই পার্টি পলিটিক্স। যুদ্ধ অন্য দেশের সঙ্গে না হলে পার্টি পলিটিক্স থেকে বেরোতেই চায় না মানুষ। খারাপ অভ্যাস হয়ে গেছে, এটা হয়েছে বিশেষ করে গত 40 বছর ধরে, তার আগেও এতটা ছিল। এখন মাল্টি পার্টি কমিটিস হয়ই না বেশিরভাগ দেশে। এই ট্রেন্ডটা ভালো না। লোক পূরণ সব থেকে বড় তার আইডিয়া কি, লোক পূরণ। তার জন্য আমি বলি এটা এটা ডিক্লেয়ার করে সেই অনুপাতিক চলতে অসুবিধা ঠিক করেছে তো আগে মানুষ। মানুষকে যে সইতে না রে, যে জন তারে বয়ে না, লাখ মরলি হানা ঝাঁকুক না সে, বা হাঁকুক না সে, নেতা তারে কয়। মানুষ বহন করার যদি নার্ভ যাদের উইক, তারা ভালো নেতা হতে পারে। যাদের কুইক জাজমেন্ট বা কুইক অ্যাকশন, বা তারা যত বড়ই তাদের নাম হোক, তারা মানুষকে বওয়াটাই তো হচ্ছে ইয়ের কাজ। যারা ভেতরে ভেতরে পাওয়ারের লোভে নেতা হয়, মোড়লি করে, ঠাকুর তাদের বলছেন তারা নেতা না, ভালো নেতা না। পূর্ব ঋষির নিন্দা করে, বর্তমানে নাইকো নতি, দ্বন্দ্ব ভাষা ধর্ম কথায় রাষ্ট্র ভাঙে মন্দমতি। আর এরকম ভাবে আমরা অনেক রাষ্ট্রকে ভাঙতে দেখেছি। ম্লেচ্ছতা ওইখান থেকেই আসে। পূর্বতনটাকে দেখো না কিভাবে তারা এতদিন মনুষ্যত্বকে নিয়ে এসছেন। পুরনো মানে আনইন্টেলিজেন্ট, এটা কোনো লজিক্যাল কথা হলো? পুরনো তো সব থেকে ইন্টেলিজেন্ট হতে পারে। আমার বাবার থেকে আমি বেশি ইন্টেলিজেন্ট অটোমেটিক্যালি? এরকম হয় নাকি? এ তো সত্য ধর্মের বিপরীত কথা। তো অন্তত সেটাকে খতিয়ে দেখো, তার মধ্যে ভালো এসেন্স যেটা আছে সেটা আনো, সেটা ছড়াও। পূর্ব ঋষির নিন্দা করে বর্তমানে রাষ্ট্র ঋষিদের দ্বারা তৈরি হয়, রাষ্ট্র পলিটিশিয়ানরা তৈরি করতে পারে না, রাজা রাষ্ট্র তৈরি করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে। রাষ্ট্র ঋষিরা তৈরি করে, সন্তরা তৈরি করে, চাষিরা তৈরি করে, লেখকরা তৈরি করে, আর্টিস্টরা তৈরি করে। পলিটিশিয়ানরা খানিকটা, আমার তুলনাটা ঠিকভাবে নেবেন, হায়নার মতো হয়। সিংহ যেটা মেরে একটুখানি খায়, ওইটার উপর ঝাঁপিয়ে পড়ে সবাই, নিজের শিকার করার ক্ষমতা নেই। হায়না দেখেছেন তো? বেশিরভাগ নেতা বা রাজনেতা সেরকম হয়ে যাচ্ছে এখন। তো ঠাকুর সেটা, এটা নেগেশন, এটা নিন্দার ইয়েতে না, ক্রিটিসিজম বা জাজমেন্ট না। হম, যে এরম এরম করাটা ঠিক না, এরম করলে ওই ধীমান যেই রাজনীতি, সেটা অ্যাটেন্ড করা যায় না। পূর্ব ঋষির নিন্দা। আর এখনো তো ঋষি আছে, তাদের অত বড় মারাঠা শক্তি, মারাঠারা কিভাবে অবদলিত হয়েছিল, শিবাজি কিভাবে রিভাইভ করলো, নিজে গুরুর গাইডেন্সে করলো।
ঋষিদের যা ভূমিকা থাকে রাষ্ট্র গঠনে সেটা রাজারা কোনোদিনই বুঝতে পারে না। এখনো পারে না। স্কলারদের মানুষ ভাবে যে এ তো এলেবেল, তার কিছু পায়নি তাই স্কলার হয়েছে, এরকম ভাবে অনেকে। কিন্তু স্কলাররা, ফিলোসফাররা, ঋষিরা, সায়েন্টিস্টরা, এরাই রাষ্ট্র নির্মাণ করে। রাজশক্তি হাতে পেয়েও সতের পীড়ক যারাই হয়, দেশকে মারে নিজেও মরে, রাষ্ট্রে আনে তারাই ক্ষয়। এইটাই একটু আগে আমি বলছিলাম, রাজশক্তি হাতে পেয়ে যেন সৎকে পীড়া না দিয়ে। এটা চলে আসছে বহুদিন ধরে, বহুদিন ধরে। যে শুধু রাবণ আর দুর্যোধনই করেছে তা না, তারও আগের থেকে রজগুণী মন্দ যারা, তাদের মধ্যে ওই আসুরিক একটা, রেকলেস একটা সাহস থাকে, আসুরিক সাহস। ওইটা দিয়ে অনেক সময় সতের পীড়ক হয়ে যায়। তো ঠাকুর বলছেন তারা কিন্তু দেশকেও মারছে, নিজে তো মরেই। হুম। তো আজকের আলোচনায় আমরা কি জানলাম, কি বুঝলাম? রাষ্ট্র হচ্ছে নেশন, একইভাবে সমৃদ্ধ জাত। বাহ্যিক সম্প্রদায় আলাদা হতে পারে। এক্সট্যান্ট রিলিজিয়ন আসলে রিলিজিয়নের মূল স্বরূপ না। এক্সট্যান্ট রিলিজিয়ন খানিকটা আইডেন্টিটি কার্ডের মতো, আর আমাদের মূল স্বরূপ ছাড়া কোনো আইডেন্টিটি নাই। আমরা ন্যাচুরালি যা, আমরা ন্যাচুরালি কিন্তু ভালো, খানিকটা বৃত্তি শূন্য, খানিকটা বালক বালিকার মতো। আমাদের অকাল কুষ্মাণ্ড হওয়ার কোনো দরকার নেই। মানুষের ব্রেনটা খুব ডেভেলপ কিন্তু খুব জটিল। সেইটা বুঝে বাড়িতে এমন একটা কালচার রাখতে হয় যে সেটা যেন রাষ্ট্র ধর্মের প্রতীক হয়ে ওঠে ঘরে ঘরে। আমার দু একজন গুরু ভাই যারা চিফ মিনিস্টার হয়েছেন ইন্ডিয়ায়, হ্যাঁ, বা বড়, খুব বড় নেতা হয়েছেন, তাদের সঙ্গে কথা হয়েছে, বা তাদের হাজবেন্ডের, যেমন বাবুলাল মারান্ডির বউ সৎসঙ্গী ছিলেন, উনি নিজে মনে হয় না সৎসঙ্গী, মানে দীক্ষা নিয়েছেন। আন্দামানের যিনি হেড ছিলেন, আমাদের বাড়িতে অনেকে এসছেন, মুখ্যমন্ত্রী না হলেও অন্য মন্ত্রী, বাবার মাধ্যমে অনেকের ওইরকম দীক্ষা হয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা। অনেকের মধ্যেই ঠাকুরের ভাবটাও আছে, কিন্তু ওই ইন অ্যান্ড আউট, ইন অ্যান্ড আউট, ইন অ্যান্ড আউট করলে চলবে না, ঠাকুরের রঙে রাঙতে হবে। ইন অ্যান্ড আউট ভালো না। কারণ আমি বাঁচছি মরছি, বাঁচছি মরছি, এরকম জীব তো না, আমি তো বাঁচছি, বাঁচা বাড়ার প্রতিটা মুহূর্তই এনজয় করছি। এই পাপলা না পাপিয়া, পাপিয়া খালি একবার ইয়ে করছে, একবার করে খুলছে আর ইয়ে করছে, নিজেও ডিস্টার্ব হয়ে আছে। আমার চোখে পড়ছিল, আমি একটা সময় পর্যন্ত চুপ থাকি, তারপরে আমাকে বলতে হয়। এই 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 যে অস্থিরতা, এই আমাদের মূল স্বরূপ না অস্থিরতা, স্বস্তি আমাদের মূল স্বরূপ। তারপর বলছেন ওই মূল স্বরূপের এক্সপ্যানশনটাই হচ্ছে রাষ্ট্র।
রাষ্ট্র বাঁচা বাড়ার পালন পোষণ পূরণী ধৃতি হচ্ছে রাষ্ট্র, সেটাই রাষ্ট্র ধর্ম। রাষ্ট্র ধৃতি রাষ্ট্র ধর্ম। ন্যাশনাল পজিটিভ কালচার ইজ নেশন। এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, দ্বৈত নেই। নেতা এমন হবে সে যেন পূর্বতনকে মানে। ও নেতারা যারা পূর্বতনকে মানে না, যারা উগ্র, যারা নিজেকে বেশি প্রতিষ্ঠা করতে চায়, সবকিছু ভাঙাভাঙির মধ্যে থাকে, এবং পৃথিবীতে বহু জায়গায় এরকম চলছে, তারা রাষ্ট্র ধর্ম বোঝে না। একটা নেশন কিভাবে গড়ে উঠেছে, সেঞ্চুরিজ, মিলেনিয়া আফটার মিলেনিয়া একটা নেশন গড়ে তুলেছে। তার মধ্যে কোথাও তো এক ভাব ছিল, তাই গড়ে উঠতে পেরেছে। সেটা সনাতন ধর্মেও যেরকম, ইসলামেও সেরকম। বাহ্যিক ধর্মের উপর ওটা অতটা ডিপেন্ড করে না, যতটা আন্তরিক কালচার, ধারণ পালন পোষণী কালচারের উপর যতটা নির্ভর। তো লোককে বহন করার ক্ষমতা যেন নেতার মধ্যে থাকে। খালি পাওয়ার আমি আমার চাই, আর একজন যদি রাস্তায় আসে তাকে হাঁটাও, হাঁটাও মানে দরকার হলে তার প্রাণ হরণ করে, এরকমই তো বেশিরভাগ। তাই বলছেন সেইটা রাষ্ট্র ধর্ম। এই দিকে যদি নজর যায় তাহলে কি হবে, আপনি কখনো অন্য সম্প্রদায় এবং অন্য এর সঙ্গে ঝগড়ায়ও জড়িয়ে পড়বেন না, কারণ তাকে বহন করতে হবে তো আপনার। আপনি যদি তার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন, বা তার পরের যেই স্টেজগুলো সেগুলো আরো সাংঘাতিক, আরো আত্মঘাতী। আমার পারিপার্শ্বিক প্রতিটা প্রতিবেশী, আমার ডিস্ট্রিক্ট, আমার স্টেট, আমার রাজ্য, আমার দেশ যদি আমার আত্মীয় হয়, তাহলে আমার মধ্যে আত্মঘাতী ভাব কিভাবে আসবে? মরে মারে করে ক্ষয় কিভাবে আসবে? শেষে ঠাকুর বলছেন, যদি তুমি, ইফ ইউ হ্যাপেন টু বি এ পাওয়ারফুল ম্যান in the context of national ethics or national tone or national politics, সতের পীড়ক হয়ে, ঋষিদের, সাধুদের, সন্তদের, ভালো মানুষদের, নিরীহ মা, শিশু, যারা সৎকে আর ইনোসেন্টকে মারতে পারে, তাদের মতন দানব আর কে হয়? কিন্তু করে তো। তাহলে আমরা কি করতে পারি? আমরা তো ওই কথাটা ভাবাটাও, ওইটাও আবার রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে, যে আমরা শক্তিহীন, আমরা আর কি পারি, একটা সাধারণ নাগরিক আর কি কি করতে পারে। ওইরকম কোনোদিন ভাবতে নেই। একটা সাধারণ নাগরিক পুরো বিশ্বকে উথাল পাথাল করতে পারে। বহু আমাদের পূর্বের ঋষিরা তাই দেখিয়েছেন। জুড়তেও পারে। সব বৌদ্ধ হয়ে যাচ্ছিল একটা সময়। বুদ্ধ ধর্ম ভালো ধর্ম, কিন্তু আমাদের দরকার কি? নিজ ধর্ম, যে ধর্মে আমরা জন্মেছি, বড় হয়েছে, নিজ ধর্ম ত্যাগ, গুরু ত্যাগ, এগুলো খুব ঘৃণ্য কথা। আচার্য ত্যাগ, আচার্য ত্যাগও ভালো না। ডিফারেন্স থাকলেই বা কি আচার্যের সঙ্গে, গুরুর সঙ্গে? হ্যাঁ, গুরুর সব বাণী আমি বুঝতে পারি না, এইটুকু ভাবতে পারি না আমি। আমার সব কথা উনি বুঝতে পারছেন, ওনার সব কথাও আমি বুঝি না, এরম এইরম ভাবাটাও অনেক ভালো। ত্যাগ বা নিন্দা গুরু মনটাকে ভীষণ কালো করে।
তার চারিত্রিক ঔজ্জ্বল্যও ধীরে ধীরে কমে আসে। তার ভেতরে কি পরিমাণ অ্যাংজাইটি, যে মা বাবার, আর মা বাবাকে নিয়েও বেশি ঠাট্টা রঙ্গরসিকতা, ওইগুলোও রাষ্ট্র ধর্মের বিপরীত। আমাদের ইয়েতে তো এখন দেখি যে ওই বিদেশের ইয়ে দেখা দেখি এখানেও করে, এক এক সময় হাসিও, এটা হাসি পায়, কিন্তু একটু গভীর ভাবে দেখলে ওইটার মধ্যে একটু অতি অবিশ্বাস আছে, একটু অত্র অবিশ্বাস, হেলদি অবিশ্বাস ভালো। কারণ সেটা আমাদের কি শেখায়, যে জায়গায় আমাদের সত্যি একটু সাসপিশন রাখা দরকার, যেটা জীবন বৃদ্ধিকে একটা বেড়া দেয়, সেই ধরনের সন্দেহ খারাপ না। একজন প্রতারক আপনার প্রতারণার কথা বলে যাচ্ছে, আপনার একটু সন্দেহ হচ্ছে এই লোকটা। একবার হয়েছিল ওই ফোনে, দুবার ঠকেছি আমি, একবার ঠকে গিয়েছি, না দুবার ওই অবস্থায় পড়েছি। একবার ঠকে গিয়েছি, সেখানে সাথেও ছিল, সাথের যেজন তাকে আমি খুব বিশ্বাস করি, সেও যখন বললো না না সেরকম সাসপিশনের ব্যাপার, পরে হয়তো একদিন বলবো সেই। আর আরেকবার হয়েছে ওই অ্যান্টেনাটা, তখন অ্যালার্টনেস এর যে একটা ধর্মের অ্যান্টিনা থাকে তো আমাদের ভেতরে, তাই না, ওইটা জেগে উঠেছে। ওই রকম রাষ্ট্র ধর্মে সবার যেন ধর্মের অ্যান্টিনাটা খাড়া থাকে, রিসেপটিভ থাকে। তো ফাইনালি এই কথা যে রাষ্ট্র ধর্ম হচ্ছে রাষ্ট্রপ্রেম, রাষ্ট্র ধর্ম, এগুলো গুরু ধর্মের মতন, গুরু যোগের মতনই রাষ্ট্রযোগ, খুব হালকা ভাবে না নিলেই ভালো। বেশি ডগম্যাটিক হওয়ার দরকার নেই, কিন্তু রাষ্ট্রপ্রেমের ব্যাপারে জন্য সেকেন্ড থট, মনে মনে নানা রকম ভাব, সোশ্যাল ক্রিটিসিজম মনে আসবে, এবং করাও ভালো, এক্সপ্রেস করাও ভালো, কিন্তু প্রেম যেন না। মা যেরকম একটা ব্যাপার, এই তো 10টা পর্যন্ত ঘুমায়, যে ভিতরে ভিতরে ওরে বাবা 10টা পর্যন্ত ঘুমলে হবে কি, আমার হৃদয়ের টুকরো, সে আমার অন্তরের মন বলছে, বাইরে বাইরে যে অবগুণটা আছে সেটা ক্রিটিসিজম করছে, কিন্তু অন্তরের ভালোবাসার একটু এদিক ওদিক হয়। ঠিক রাষ্ট্রপ্রেম স্বরূপ, রাষ্ট্রকে ক্রিটিসাইজ করার, ক্রিটিসিজমটা যেন লক্ষ্য না হয়। ক্রিটিক থাকবেই ভালো মানুষের মধ্যে, বিশেষ করে রেশনাল যারা, যারা তাদের চোখে পড়লে, আর তাদের যেহেতু এক্সপ্রেশন অনেকের ভালো হয়, চট করে বলে দেয়। একটু কম বলা ভালো, কারণ চট করে বলার মধ্যে অনেক সময় ভুল বলাও চলে আসে। একটু একটু বধির, একটু বধির আলোয় সেটা দেখে নিয়ে, যেটার সম্বন্ধে মন্তব্য করতে ইচ্ছা করবে, একটু বধির আলোয় সেটা দেখতে, একটু প্রজ্ঞার আলোয় সেটা দেখতে, একটু ভালোবাসার আলোয় সেটা দেখতে, একটু বৃত্তি নিয়ন্ত্রণের আলোয় সেটা দেখতে, তাহলে আমাদের রাষ্ট্র ধর্ম পরিপূর্ণ হবে। জয়